বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১টার কিছুক্ষণ পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেগম জিয়ার গাড়ি বের হয়। ১টা ৩৫-এ হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালে তাকে কেবিনে ভর্তি রাখা হয়েছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএডএম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন ডক্টর জাহিদ। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়া চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। ভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং। অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। শহর গ্রাম ভেদে লোডশেডিংয়ের মাত্রা ছাড়িয়েছে ২ থেকে ৭ ঘন্টা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকট এবং ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ কমে যাওয়ায় এই সংকট। তাই সংকট নিরসনে সরকারের জ্বালানি ব্যয় কমাতে হবে। সেই সাথে বিইআরসিকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবা হাসানের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী নসীন তাবাসসুম রাইসা বসবাস করেন রাজধানীর বনশ্রী এলাকায়। ভর্তি যুদ্ধের এই সময় ২ থেকে ৩ বার লোডশেডিং হওয়ায় নিয়মিত পড়াশোনার ব্যাঘাত ঘটছে তার। পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষতি হচ্ছে, যেমন আমার পড়ার ক্ষেত্রে কম্পিউটার আর ওয়াইফাই অনেক প্রয়োজন হয়, কিন্তু কারেন্ট চলে গেলে আমি কম্পিউটার আর ওয়াইফাইটা ইউজ করতে পারছি না। ঢাকার ২ বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকোর তথ্য বলছে, রাজধানীতে প্রায় প্রতিদিন ৪০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে অঞ্চলভেদে ৩ থেকে ৪ বার লোডশেডিং করতে হয়। এতে জনজীবন চরম ভোগান্তিতে। আমরা যারা স্কুল কলেজ ভার্সিটি থেকে আসি, রাতে এসে আমরা বিদ্যুৎ পাই না। আসলে 10টা-11টার দিকে যখন আমাদের মেন পড়ালেখাটার সময়, তখন বিদ্যুৎটা থাকছে না, যার কারণে আমাদের পড়ালেখাও হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না, দিনে কয়েকবার করে কারেন্ট যাচ্ছে। আমরা আসলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। শহর থেকে গ্রাম অঞ্চলের অবস্থা আরও নাজুক। কোনো কোনো জেলায় গড়ে ১০ ঘন্টাও বিদ্যুতের দেখা পান না এলাকাবাসী। বিদ্যুৎ নিয়ে এসব মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। দিন রাত্রি সবসময় লোডশেডিং। ১ ঘন্টা কারেন্ট দিচ্ছে, ১ ঘন্টা নাই। কর্তৃপক্ষের জিজ্ঞাসা করলে ওনারা উত্তর দেয় উৎপাদন বন্ধ। আমরা দোকান কার্যক্রম পরিচালনা করতে পারতেছি না। দেখা যাচ্ছে কাস্টমার আসতেছে, আইসা গরমের জন্য চলে যাচ্ছে। লোডশেডিংয়ের কারণে যেমন অতিষ্ঠ জনজীবন, তেমনি শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে চরম মাত্রায়। এমন সংকট নিরসনে কি করতে পারে নতুন সরকার? এমন প্রশ্ন ছিল এই বিশেষজ্ঞের কাছে। প্রচুর পরিমাণে টাকা লুণ্ঠন হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এই সমস্ত কথা তো মিথ্যে না। তাহলে সেই সব অবস্থাগুলো এখন প্রতিকার দরকার। সেই প্রতিকারের জন্য সময় লাগবে। রাজস্ব অর্ধেক করে ফেলো, গাড়ি ঘোড়াও সব বন্ধ করো, এই সমস্ত কর্মকর্তাদের যে সব পাবলিক ট্রান্সপোর্টে চড়ায় সেই সমস্ত জায়গায় তেল সাশ্রয় করে বিদ্যুৎ কেন্দ্র চালাও। উন্নয়নের কথা বলে অপরিকল্পিত ভর্তুকি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। বিদ্যুৎ খাতের এই নৈরাজ্য রোধে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ব্যবস্থা নেবে এমন আশা করছেন এই বিশেষজ্ঞ। এই যে অবস্থা ভয়ঙ্কর রকমের চারদিক দিয়ে এই খাতকে গ্রাস করে ফেলেছে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে কলেজ ছাত্রী নাফিসা হোসেন মারুয়া হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩৪৭ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। নাফিসার বাবা আবুল হোসেন বাদী হয়ে সাভার থানায় এই মামলাটি দায়ের করেন। ভোরে মামলাটি রেকর্ড করা হয়। শেখ হাসিনা ছাড়াও মামলায় আসামি তালিকায় রয়েছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্টে সাভার মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান গাজীপুরের শাহাজুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাফিসা হোসেন মারুয়া। ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক ৩ মন্ত্রী ও সাবেক ১ পুলিশের আইজির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। সকালে তাদেরকে রিমান্ড শুনানির জন্য আদালতে এনে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা, কিন্তু জামিন আবেদন নাকচ করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি করে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। তখন পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া একটি মামলায় হাসানুল হক ইনুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সাথে রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককেও কয়েক দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সাভার থানার হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফিকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি জানায় সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর এলাকা থেকে সীমান্ত অতিক্রম করার সময় তাকে আটক করে সরাইল বিজিবির একটি দল। এ সময় আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা, স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরীকে আটক করা হয়। তারা বিজিবি হেফাজতে আছেন। তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার সাম্প্রতিক বন্যায় বিপুল ক্ষতি হয়েছে মৎস্য খাতে। মাছ উৎপাদনে দেশের দ্বিতীয় স্থানে থাকা এই জেলায় বন্যার পানিতে ভেসে গেছে অন্তত 400 কোটি টাকার মাছ। প্রাথমিক সমীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে 836 একর জমিতে তৈরি করা মাছের ঘেরসহ মাছ চাষের 2500-এরও বেশি পুকুর আর দিঘি। তবে বন্যা যত দীর্ঘস্থায়ী হবে ক্ষতির পরিমাণ তত বাড়বে বলে জানিয়েছেন মৎস্য চাষিরা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। এবারের বন্যায় দুমড়ে মুচড়ে গেছে কুমিল্লার অবকাঠামো। ভেঙে পড়েছে জেলার 14টি উপজেলার অর্থনীতি। প্লাবিত হয়েছে কৃষিজমি, মাছের ঘের, রাস্তাঘাট ও ঘরবাড়ি। জেলার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা প্লাবিত হলেও 8 উপজেলার অবস্থা ভয়াবহ। গোমতী, ঘুঙ্গুর ও শালদা নদীর বাঁধ ভেঙে মুহূর্তেই তলিয়ে গেছে কয়েক হাজার পুকুর, দিঘি ও ঘের। ভেসে গেছে বিভিন্ন জাতের মাছ। বন্যার পানিতে মৎস্য খাতে প্রাথমিক সমীক্ষায় ক্ষয়ক্ষতি ধরা হয়েছে 400 কোটি টাকা। তবে ক্ষতির পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে জানিয়েছেন মাছ চাষিরা। এখানে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার মাছ গেছে। প্রায় আমাদের 4.5 থেকে 5 কোটি টাকার মাছ চলে গেছে। এখন কি আছে বলা যাইতেছে না। বাংলা মাছ কিছুই নাই। আমার মাছ এখানে প্রায় 1 লক্ষর মতো পাঙ্গাস বার হয়ে গেছে আমার এখানে। আর তেলাপিয়া আর বাংলা মাছ আমার এখানে নাই। কোনো ক্রমে কোনো কিছু পদক্ষেপ নিতে পারি নাই। হঠাৎ করে পানি ঢুকে যায়, ঢুকে দিয়ে মাছগুলো একবারে তলিয়ে সবগুলো মাছ চলে যায়। বন্যার পানিতে সবগুলো মাছ ভাসিয়ে নিয়ে গেছে। মাছ ছিল প্রায়, হিসেব করে দেখলাম 1,30 লক্ষ টাকার উপরে মাছ ছিল। জেলা মৎস্য কর্মকর্তা বলেন, টানা বৃষ্টি, নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে কুমিল্লায় মাছের ঘের ও পুকুর দিঘি থেকে 400 কোটি টাকার মাছ ভেসে যায়, যার মধ্যে 10 টন চিংড়ি মাছ, অন্তত 10 কোটি টাকা মূল্যের পোনা মাছ রয়েছে। এছাড়া সরকারি 2টি মাছের পোনা উৎপাদন কেন্দ্রও ভেসে গেছে। অনেক পুকুরের অবকাঠামোগত কিছু সমস্যা হবে আর কি, যেমন পাড় ভেঙে গেছে, পানির সাথে বিলীন হয়ে গেছে। এইগুলো সব ক্ষতি মিলে এরকম একটা আমরা অ্যাজাম্পশন করতেছি যে প্রায় 400 কোটির মতো ক্ষতি হতে পারে। মৎস্য উৎপাদনে দেশের দ্বিতীয় স্থানে থাকা এই জেলায় মৎস্য চাষীদের প্রণোদনা ও বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আবারও ঘুরে দাঁড়ানোর সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ হিসেবে খ্যাত চট্টগ্রাম বন্দর নিয়ে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। কারণ দেশীয় বার্থ অপারেটররা দীর্ঘদিন ধরে সফলভাবে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডেলিং করে আসছিল। এতে বন্দরও বরাবর লাভজনক অবস্থায় আছে। তারপরও বিগত সরকার চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ বার্থগুলো পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের হাতে তুলে দিতে শুরু করে। বিনা কারণে এ ধরনের উদ্যোগ সমর্থনযোগ্য নয় বলে দাবি বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম বন্দর নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম বন্দরে নিজস্ব অর্থায়নে তৈরি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালটি পরিচালনার সক্ষমতা আছে দেশীয় বার্থ অপারেটরদের। এরপরও বিগত সরকার বিদেশি একটি সংস্থাকে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দিয়ে দেয়। কোনো কারণ ছাড়া এই ধরনের একটি উদ্যোগ দেশের স্বার্থ বিরোধী বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। প্রতি বছরই আমরা জানি যে সরকারি কোষাগারে অনেক টাকা চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে যায়, এটা লাভজনক প্রতিষ্ঠান বলে। কিন্তু এখন এইসব টার্মিনাল, এই পিসিডিটা দিয়ে দেওয়াতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার জন্য কতটুকু সাহায্য হবে, এটা কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে।
এদিকে চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক নিউমুরিং কন্টেইনার টার্মিনালের উপরও বিদেশিদের চোখ পড়েছে বলে অভিযোগ অপারেটরদের। বিগত সরকার তাদের সেই সময়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল একটি বিদেশি সংস্থার কাছে দিয়ে দেওয়ার পাশাপাশি নিউমুরিং কন্টেইনার টার্মিনালও ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয়। প্রক্রিয়াটি এখন চলমান আছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। পিপিপি অথরিটিকে এটা একটা এর পরের ধাপ, যেটা এটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল রিপোর্ট একটা দেয় তারা, সেটা পরবর্তীতে দিবে, দেন পরবর্তী প্রক্রিয়াগুলো হবে। এগুলা মূলত পিপিপি অথরিটির মাধ্যমেই করা হচ্ছে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বও বিদেশিদের দিয়ে দেওয়া হবে এমন খবরে বিস্মিত ব্যবহারকারীরা। অত্যাধুনিক ইকুইপমেন্ট সমৃদ্ধ টার্মিনালটি শুরু থেকেই সফলভাবে পরিচালিত হয়ে আসছে এবং পূর্ণ উৎপাদন ক্ষমতা বজায় আছে বলেও দাবি বর্তমান অপারেটরদের। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল কোনো অবস্থাতে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটিএনসিটি কোনো অবস্থায় বিদেশিদের হাতে দেওয়ার কোনো যুক্তি নেই। যদি কেউ দিতে চায় তাদের ব্যক্তি স্বার্থে দিতে হবে। চট্টগ্রাম বন্দরের বার্থ পরিচালনায় বিদেশি সংস্থার পরিবর্তে সক্ষমতা যাচাই করে দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালনার দাবি বন্দর ব্যবহারকারীদের। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল নস্যাৎ করতে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে 6টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে প্রতিক্রিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে সময় দিতে চায় বিএনপি, তবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবে। 15ই সেপ্টেম্বরের গণতন্ত্র দিবসের সমাবেশের প্রস্তুতি সভার পর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে মন্তব্য করে এর বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। নতুন আরও কয়েকটি মামলায় রিমান্ড চাইলে তা নাকচ করে দেওয়া হয়। একই মামলায় রিমান্ড শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও জেল হাজতে পাঠায় আদালত। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে নতুন একটি মামলায় 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আপেল মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় কয়েকজনকে গাড়িতে পুড়িয়ে হত্যার ঘটনা প্রকাশ পেলে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। এই ঘটনার প্রধান মাস্টারমাইন্ড হিসেবে ধরা হয় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে। এর আগে হাজিরাবাগ থানায় একটি মামলায় রিমান্ডে ছিলেন তিনি। ওই মামলার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এ সময় সাভারের হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। এই আবদুল্লাহ হিল কাফি, যেখানে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনও যে মানুষটা মৃত্যুর শয্যায় ছিল তার এখনও একটু নড়াচড়া করছে, সেই মানুষটাকেও
সে সুযোগ দেয়নি, নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে পেট্রোল দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতের রিমান্ড শুনানিকালে আজকে যে রিমান্ড চাওয়া হয়েছিল 7 দিনের, সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বৃহস্পতিবার রিমান্ড শেষে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। পরে তাদের কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হলেও রিমান্ড না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, একই আসামির জন্য বারবার রিমান্ড আবেদন করা মানবাধিকার লঙ্ঘন। যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের ফসল সেটা কোলে আর থাকতেছে না, কারণ এই বারবার রিমান্ড চাওয়া হলে একজন আসামির হিউম্যান রাইটস আছে, তার আইনি সহায়তা দেওয়ার অধিকার আছে এবং তারও তার জুডিশিয়াল এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সর্বোচ্চ নিরাপত্তা, রাজনৈতিক নেতাদের সহযোগিতা এমন নানান পদক্ষেপ নেওয়া সত্ত্বেও স্বাভাবিক হয়নি শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি। একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করায় অনিশ্চিত হয়ে পড়েছে তৈরি পোশাক রপ্তানি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সহ আজও বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণায় রীতিমতো উদ্বিগ্ন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। বেশ কয়েকটি কারখানায় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেবার পর বৃহস্পতিবার শুরু হয় উৎপাদন প্রক্রিয়া, কিন্তু আশেপাশের কারখানায় শ্রমিক অসন্তোষের রেশ ধরে জ্বালাও ভাঙচুর এড়াতে এদিন ছুটি ঘোষণা করা হয় 133টি কারখানায়। সব মিলিয়ে বন্ধ হয়ে যায় 219টি কারখানার উৎপাদন প্রক্রিয়া। আমাদের কারখানার পরিবেশ মোটামুটি সুন্দর, সবাই সুস্থ সুন্দরভাবে কাজ করতেছি, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো উশৃঙ্খলা নাই, সুন্দরভাবে সবাই যার যার কর্মস্থলে আমরা কাজ করতেছি। আমাদের যে দাবিগুলো ছিল ইনশাল্লাহ কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করছিলাম, সেই দাবিগুলো আল্লাহর মতে সম্পূর্ণ সব কটা দাবি কোম্পানি সুন্দরভাবে গ্রহণ করছে এবং মাইনে নিচ্ছে। তৈরি পোশাক কারখানার নিরাপত্তায় যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা, ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনীর সাজোয়া যান, র্যাব, পুলিশের রায়ট কার মোতায়েন, তেমন একটা হেরফের হয়নি পরিস্থিতির। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব আমরা অক্লান্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই পরিস্থিতি বজায় রাখার জন্য। আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন বা আপনারা অনেকে মত প্রকাশ করেছেন যে আসলে ফ্যাক্টরি বন্ধ রাখার মতো নৈরাজ্যকর কোনো পরিস্থিতি আসলে এদের নেই। রপ্তানি আদেশ রক্ষায় দিন দিন উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছেই শিল্প মালিকদের। এমন পরিস্থিতিতে আগামী শনিবার ফের শ্রম উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বসার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে সরকারি ন্যাশনাল বিজনেস ডায়ালগে ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, সব বাধা পেরিয়ে সবার অভিজ্ঞতার আলোকে কাজ করে শহীদদের আকাঙ্ক্ষার মূল্যায়ন করতে হবে, না হলে তাদের এই আত্মত্যাগ সফল হবে না। নিয়ামুল আজিজ সাদিক জানাচ্ছেন বিস্তারিত। ন্যাশনাল বিজনেস ডায়ালগ শিরোনামে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভার আয়োজন ছিল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুনভাবে বাংলাদেশের জন্ম হয়েছে, অতীতের সব অন্যায় দূর করে এগিয়ে যেতে হবে। ছাত্র জনতার বিপ্লব, ব্যবসা বাণিজ্য সহ সব কাজ স্বাধীনভাবে করার সে সুযোগ তৈরি করে দিয়েছে, যেটা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, এবং তাদের লক্ষ্য ছিল কি, একটা নতুন বাংলাদেশ হবে। এবং যে কারণে ছাত্ররা যখন প্রাণ দিচ্ছিল, সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। যেটুকু সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতেছি, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো যে বাবা একটা কিছু করছি। ডক্টর ইউনূস বলেন, মধ্যম আয়ের দেশ হলে অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়, প্রতিযোগী হিসেবে অনেকের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। এই কারণে ব্যবসায়ীদের তৈরি পোশাকে 1 নম্বর হওয়ার আহ্বান জানান তিনি। শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা, সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে থাকি। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, যতদিন এই সরকার থাকবে দেশ গড়ার জন্য আত্মনিয়োগ করবেন তারা। সামাজিক ব্যবসাকে উৎসাহিত করে তিনি শ্রমিক মালিক সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। প্রতিবেশী দেশের ইন্ধনে দেশের পোশাক শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে টঙ্গীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। আমাদের কাছে যেগুলো গোয়েন্দা তথ্য আছে সেখানে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ইন্ধন জোগানো হচ্ছে এবং সেটি আমরা এখন ডিসক্লোজ করব না, আমাদের গোয়েন্দা রিপোর্টে তাই, এবং সেটার জন্য আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের কমার্স মিনিস্ট্রি এগুলো নিয়ে কাজ করছে। যে পেশারই হোক না কেন গণহত্যায় উস্কানিদাতাদের বিচার করা হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে হতাহতের পূর্ণাঙ্গ তালিকা না পাওয়ায় গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা 14 সেপ্টেম্বরে হচ্ছে না। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। গত এক মাস অন্তর্বর্তী সরকারের 1 মাস মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। মন্ত্রণালয়ের যেসব প্রকল্পে দুর্নীতির অভিযোগ ছিল তা পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে 7 নির্বাহী সদস্য বিশিষ্ট জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। সরকারি সহায়তার পাশাপাশি দেশি বিদেশি অনুদানে চলা এই ফাউন্ডেশনের কাজ হবে অভ্যুত্থানে শহীদদের পরিবারকে পুনর্বাসন, আর্থিক সুবিধা দেয়া, দেশ জুড়ে স্মৃতি ধরে রাখা ও বছর বছর অনুষ্ঠানের আয়োজন করা। 14 তারিখে স্মরণসভাটি করা হচ্ছে না, মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজন করব। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে, 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরো অনেক কমের মধ্যেই হবে। এ সময় সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তী সরকারের 1 মাসে প্রশাসনিক কার্যক্রমের শৃঙ্খলা প্রসঙ্গে। বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটা আমরা অস্বীকার করব না। প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে। সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশ জুড়ে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীদের বিরুদ্ধে ঢালাও মামলার বিষয়ে। জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে। এই গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই তাকে যাতে অভিযুক্ত করে মামলা নেওয়া হয় এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন ও পুলিশের সংস্কার কাজ চলছে বলেও জানান নাহিদ ইসলাম। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে ভারসাম্য রাখা হয়েছে। লাল বলের সিরিজটা বেশি চ্যালেঞ্জিং হলেও শান্তদের প্রতিরোধ করার সামর্থ্য আছে বলে মন্তব্য করেছেন নির্বাচক হান্নান সরকার। মিরপুরে বাংলাদেশ দল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ইতিহাস গড়া বাংলাদেশের সামনে এবার ভারত চ্যালেঞ্জ। 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দল ঘোষণা করেছে বিসিবি। সাদা পোশাকে প্রথমবার ডাক পেয়েছেন জাকির আলী অনিক। বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান সফরে 172 রানের ইনিংস খেলে নজর কেড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে, সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। সেই জায়গা থেকে যেহেতু 100% ফিট না, আমরা আসলে ওই রিস্ক জায়গাটায় যেতে যাচ্ছি না। জাকির আলী অনিকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। মনে চমৎকার ব্যালেন্স একটা দল। আপনি যদি দেখেন আমাদের 4 জন সিমার রয়েছে, 4 জন স্পিনার রয়েছে, ইনক্লুডিং 2 জন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ। আমি যদি জেনুইন 8 জন ব্যাটসম্যানের সঙ্গে ওই যে সাকিব মিরাজকে ঢুকাই তাহলে কিন্তু 10 জন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। নিজেদের মাটিতে ভারত সবসময়ই ফেভারিট, শক্তির সামর্থ্যও বেশ এগিয়ে তারা। তবে বাংলাদেশকে খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নেই বলে মানছেন এই নির্বাচক। ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি যথেষ্ট এক্সপিরিয়েন্স দল, মানে ওদের সব প্লেয়াররাই রয়েছে যারা টেস্ট খেলে।
তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের 1 নম্বর দল এখন, সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই। আর যেহেতু স্টাবলিশ দল নিয়ে খেলছে, চ্যালেঞ্জ থাকবে, বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল আমি বলছি, এবং এক্সপিরিয়েন্স দল। সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি। সো আশা করছি যে সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করব। চেন্নাই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 19 সেপ্টেম্বর। এজন্য আগামী রোববার দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। মমিনুর রিপন, NTV নিউজ, ঢাকা।